এর আগে তো ধরেন আওয়ামী লীগ একটা প্রতিপক্ষ, শক্ত প্রতিপক্ষই বলতে হয় যে বিএনপির ক্ষেত্রে ছিল। এখন তো আওয়ামী লীগের কেউ মাঠে নাই এবং আওয়ামী লীগের কোনো প্রার্থীও থাকবে না, তাহলে এটা আসলে শক্ত কিভাবে? শক্ত এভাবেই যে আওয়ামী লীগ একজন দৃশ্যমান প্রতিপক্ষ ছিল, এখন বিএনপির অসংখ্য প্রতিপক্ষ যার মধ্যে বেশিরভাগই অদৃশ্য। ধরুন জামাত বা এনসিপি কে অ্যাপারেন্টলি আওয়ামী লীগের মতো প্রতিপক্ষ নয়, তারা ডেফিনেটলি তারা আওয়ামী লীগের মতো প্রতিপক্ষ নয়, কিন্তু প্রতিটা বিষয় একটা করে ইফ অ্যান্ড বাট যুক্ত করা, প্রতিটা বিষয়কে মানে একটু দেরি করিয়ে দেবার জন্য নতুন নতুন দাবি, নতুন নতুন শর্ত, নতুন নতুন ইফস অ্যান্ড বাটস যুক্ত করা, পুরো প্রক্রিয়াটিকেই পিছিয়ে দেয়া। এবং এই পিছিয়ে দেওয়ার মধ্যে দিয়ে আমরা জানি না যে আর কোনো ফোর্স, আর কোনো শক্তি, আর কোনো মহল এটার সুযোগ নেওয়ার চেষ্টা করবে কিনা। আমরা জানি না যে এই নির্বাচন পিছাতে থাকবে এবং এই সরকার তার ব্যর্থতার পরিচয় যদি দিতেই থাকে, এই যে একটা মাঝখানে ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, এই ভ্যাকুয়ামটা পূরণ করবার জন্য এমন কোন শক্তি আসে কিনা যে শক্তি হয়তো গণতন্ত্রের পক্ষের শক্তি। এখানে জামাত ইসলামের কথা আপনি নিজেও বলেছেন যে এর আগে তারা কিন্তু সাধারণ মানুষ, তাদের এমনিতে তারা সৎ লোকের কথা বলে কিন্তু ভোটের সময় তাদেরকে পছন্দ করে না। এনসিপি একেবারে নতুন গঠিত দল, সেই তুলনায় বিএনপি দীর্ঘ সময়ের দল এবং অনেক জনপ্রিয় দল বলে ক্লেম করা হয়। এই কথাটা কি আসলে মানার মতো যে তাদের দৃশ্যমান এখানে ভয় আছে এবারের নির্বাচনটা কঠিন হবে? এটা তাহলে অদৃশ্য বলতে কারবে সরকার নিজে কি বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো সমস্যা আছে বলে মনে করেন? ধরুন আমি আপনাকে কয়েকটি উদাহরণ দিই। এই সরকার গঠিত হওয়ার পর থেকেই আমরা ধীরে ধীরে বিভিন্ন কথা উচ্চারিত হতে দেখলাম। সার্জিস আলম একদিন একটা পোস্ট দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী দেখার স্বপ্ন তার বহুদিনের। তারপরে আমরা লক্ষ্য করলাম কিছু কিছু উপদেষ্টা বলা শুরু করলেন যে তারা আসলে 5 বছর মানুষ চাইছে তাদেরকে। তারপরে আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঈদের নামাজের পর হাত মেলানো শুরু করলেন, 5 বছর 5 বছর 5 বছর একটা রব উঠলো। আমরা দেখলাম যে ওয়াজ মাহফিলে, সেটা তো সাধারণ মানুষ বলতেই পারে, আমি আসছি, আচ্ছা আমরা দেখলাম ওয়াজ মাহফিলে একজন ওয়াজ করছেন ব্যক্তি বললেন যে ইউনূস নবীর সঙ্গে তার সিলসিলা অনুযায়ী এই ডক্টর মোহাম্মদ ইউনূস, সুতরাং তার বিরোধিতা করা বা তার সমালোচনা করা নবী রাসূলদের সমালোচনা করার মতো। এগুলো খুব ভালো আলামত না। মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে উস্কে দিয়ে পলিটিক্যাল ফায়দা লোটার যেই চেষ্টা, সেইটা ভালো পরিণতি বয়ে নিয়ে আসে না। এবং আমি এই উদাহরণগুলো আপনাকে দিলাম অ্যাজ আ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, যেটা ধীরে ধীরে আপনাকে একটাই গোলের দিকে নিয়ে যায় যে এই সরকার দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে হয়তো বা চায়। আপনি দেখুন নির্বাচনের তারিখ ডিসেম্বর থেকে জুন, এখন পর্যন্ত আমরা কিন্তু জানি না এপ্রিল বা ফেব্রুয়ারি, এটা মধ্য আলোচনা হয়েছে, কিন্তু আসলে নির্বাচনটি কবে? একজন রাজনৈতিক কর্মী, একজন ভোটার এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার জানবার অধিকার আছে আমার ভোট কবে হতে যাচ্ছে, কারণ সেই অনুযায়ী আমার ব্যক্তিগত এবং আমার দলীয় প্রস্তুতি। আমরা এখন পর্যন্ত নির্দিষ্ট ডেট পাইনি। আমরা মাসও কি পেয়েছি? না, মাসও পাইনি। আমরা ফেব্রুয়ারি বা এপ্রিল জানি না, জানি না। এই জায়গাটা আমি বরং আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আমরা সবসময় শুনলাম যে বিএনপির দাবি ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরে আমরা নির্বাচন চাই, আর এপ্রিলের কথা ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা। এরপরে লন্ডনে যে মধ্যস্থতা হলো যে এটা ফেব্রুয়ারিতে। আপনারা কি এখন বিশ্বাস করেন যে ফেব্রুয়ারিতে হবে এটি? কারণ এখন পর্যন্ত তিনি আসার পরে আমরা গণমাধ্যমে বা কোথাও সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির কথাটা উচ্চারিত হতে শুনিনি। বিএনপি দল হিসেবে এটি বিশ্বাস করতে চায়, কারণ বিএনপি তার সবচেয়ে ফ্লেক্সিবিলিটির যতটুকু সম্ভব সেটার সে প্রমাণ দিয়েছে। কারণ দেখুন ফেব্রুয়ারির পরে আসলে নির্বাচন নেওয়া সম্ভব নয়, বিকজ রমজান আছে, কোরবান আছে, এসএসসি এইচএসসি এক্সাম আছে, ঝড় বৃষ্টি আছে, নানান ঝামেলা আছে। সো ওটা সম্ভব না, তাহলে আপনাকে আবার 26শে ডিসেম্বরে যেতে হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ওকে, এবারে আমি আপনার কথা থেকে আপনি যে প্রমাণগুলো বলেছেন যে নামাজ পড়তে যাওয়ার সময় এটা, তারপরে এটা লোকজন ফেসবুক পোস্ট দিয়ে তো আসলে রাজনীতি এই ইদানিং অনেক বেশি হচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে প্রশ্নটা এরকম, আপনি যে এভিডেন্স গুলোর কথা বললেন সেগুলো কিন্তু একদম অকাট্য প্রমাণ না, এগুলো হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল একটা এভিডেন্স। তো সেই সমস্ত বিবেচনার বিপরীতে যদি আমি একটা কথা বলি, দেখুন সরকারের পক্ষ থেকে তো কখনো এই ধরনের খায়েশের কথা বলা হয়নি, বরং আমি যতগুলো ইন্টারভিউ দেখেছি তার মধ্যে প্রধান উপদেষ্টা বলেছে যে আমরা খুব দ্রুত ছেড়ে দিতে পারলেই বাঁচি এবং চলে যাব, এটাই তারা বলেছেন। সেটা থেকে আস্থা আসে না আপনাদের? প্রধান উপদেষ্টা এক সময় এটাও বলেছিলেন যে আমি যেটুকু সংস্কারের সকল দল একমত হবে সেটুকু করে দিয়ে আমি চলে যাব, যদি 10টা হয় 100টার মধ্যে যদি 10টাতে তারা রাজি হয় ওটাই আমি প্রকাশ করে ওটা করে দিয়ে আমি চলে যাব। কিন্তু এখন কিন্তু আমরা সেরকম দেখছি না।
আমরা দেখছি দলগুলোকে একেবারে টেনে হিচড়ে যে করেই হোক একমত করানোর একটা চেষ্টা দিনের পর দিন ধরে চলছে। প্রধান উপদেষ্টা একসময় বলেছিলেন যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা তার নাই, কিন্তু আমরা যখন দেখলাম যে যমুনাতে স্টুডেন্টরা গেল, সমবেত হলো, এক ধরনের মব তৈরি হলো, তখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো। অর্থাৎ তিনি যা বলেন, তিনি যে ঠিক তাই করেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি আপনাকে আরেকটা কথা একটু বলি, না ভুলে যাব। আপনি বলেছিলেন যে ফেসবুক দিয়ে তো আসলে রাজনীতি হয় না। আমি এই অদ্ভুত সরকার একটি দেখছি বাংলাদেশে 53 বছরের ইতিহাসে, যে সরকারটি চলেই ফেসবুক দিয়ে। ধরুন কোনো উপদেষ্টার কোনো একটি সিদ্ধান্ত জানতে হলে আপনাকে ফেসবুকে যেতে হবে। আমি ফর দ্য ফার্স্ট টাইম এই ধরে ধরে সকলের ফেসবুকে গিয়ে ফলো দিয়ে আসতে হয়েছে, কারণ হলে বাংলাদেশের খবর জানবো না। রাত 3টার সময় পরীক্ষা বাতিল হবে, সেটাও কিন্তু আপনি ফেসবুকে জানবেন, তাও আবার কোনো দায়িত্বশীল কারো ফেসবুক থেকে না, থার্ড পার্টি কারো ফেসবুক থেকে। কিংবা ধরুন বাংলাদেশে আসলে রাজনৈতিক দলগুলো কোন বিষয়ে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কি হতে যাচ্ছে, কার কোন বিষয়ে মত, অমত, ভিন্ন মত, সকল কিছুই ফেসবুক। সো এই সরকারটিকে ফেসবুকীয় সরকার বললেও কিন্তু এই সময়টাতে যদি এভাবে বলি রুহুন ফারহানা, দেখেন আমরা তো আসলে দেখছি যে ডোনাল্ড ট্রাম্পও তার ট্রুথ সোশ্যালে যে তার স্টেটমেন্ট দিচ্ছে, কিন্তু এখানের সাথে তাহলে পার্থক্য, মানে সময়টা কি এরকম যে এটা হতে পারে বা এর মধ্যে দিয়ে ফেসবুকটাকে ওভাবে বিবেচনা করা যায় না, এটা যদি বলি আমি না ডোনাল্ড ট্রাম্পকে মানে একজন অদ্ভুত ধরনের ব্যক্তি হিসেবেই দেখতে চাই। উনি কিন্তু আমেরিকার যে দীর্ঘ ডেমোক্রেটিক হিস্ট্রি, সেটার সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে মেলালে হবে না। তার একটা নিজস্ব ধরন আছে, ট্রাম্প ওই ধরনেরই, এবং ট্রাম্পের যারা ভক্ত তারাও ওই ধরনেরই। এখন আপনি যদি ট্রাম্পকে আদর্শ ধরে আমরা কথা বলি, তাহলে আমরা ব্যক্তি ট্রাম্পের ওই স্বভাব ওটাকে ধরে বলতে হবে। আমেরিকার ডেমোক্রেসি নিয়ে কথা বললে তাহলে সেটা বাংলাদেশে মানে সেটা যাবে না আর কি, ট্রাম্পের সাথে ওটা যায় না। ওকে, এখন যে জায়গাটা আমরা আলোচনা ছিলাম সেটা হচ্ছে যে এনসিপি কে নিয়ে প্রসঙ্গ আসছে বেশি, এবং এনসিপির নেতারাও এই বক্তব্য যখন দিচ্ছে তাদের জায়গাটা মেনে নিয়ে যেতে পারে। তারা আসলে তো গণমাধ্যমে হয়তো চাইলে বলতে পারেন, দিতে পারে। সরকারের জায়গা থেকেও আমরা মাঝে মাঝে দেখছি ফেসবুকে মানে সিদ্ধান্ত দেয়া হচ্ছে, সিদ্ধান্ত জানানো হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে ঠিক সেই জায়গাটা নেই, এই যে মিলটা এরকম সার্কামস্টেন্সিয়াল একটা এভিডেন্সের জায়গা থেকে দেখি, কোনো কোনো ক্ষেত্রে কি মনে হয় যে আপনার যে এই দলটা আসলে সরকারের সাথে সখ্যতা বেশি শুধু সেরকমই না, যেটুকু জামাতের সেরকম, বা আপনাদেরও তো মিটিং হচ্ছে, প্রতিদিন বসা হচ্ছে, সেইটুকুই না, তার থেকে একটু বেশি? অনেক বেশি, অনেক বেশি। ধরুন প্রধান উপদেষ্টা যখন নাহিদকে বিদায় দিচ্ছেন, তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে নাহিদকে আমরা ভবিষ্যতে প্রধানমন্ত্রী দেখতে চাই। আবার নাহিদের দলের সার্জিস বলছে তিনি প্রধান উপদেষ্টাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সো আপনি তাদের সখ্যতা বুঝবার জন্য তো এর বেশি কিছু দরকার নাই, এবং তাদের ভেতরের যেই সখ্যতা তার একটা চমৎকার উদাহরণ হচ্ছে লাস্ট তাদের যে মিটিং হলো, যে ছবিটি সকলের গলায় আপনি দেখেছেন যে প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা ব্যাজ আছে, শুধুমাত্র দুজন নেতার গলায় সেই ব্যাজ ছিল না, এবং দুজনেই এনসিপির। কারণ বলা হয়, এটা কথিত আছে যে আসলে এনসিপি তো সরকার, তো সরকারে যারা আছে তাদের আর গলার আলাদা ব্যাজের তো প্রয়োজন হয় না। এটা সিম্বলিক যদিও, কিন্তু সেটা যদি মনে করেন তাহলে কি দলের সাথে যদি সরকারের সখ্যতা থাকে তার নির্বাচনে সেটি মানে কিভাবে নির্বাচনের সময়? এটা আমার একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে এই প্রশ্ন আমার বেশ কয়েক মাস ধরেই আমার আছে। মানে বিএনপি হিসেবে আপনারা মনে করেন কিনা, এবং আপনাদের কোনো বক্তব্য আছে কিনা এই ব্যাপারে? এখনো দলগত কোনো বক্তব্য আমরা পাইনি, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের যে ধরনের মানে যে ধরনের সফটনেস আমরা দেখি একটি বিশেষ দলের প্রতি, একটি বিশেষ গোষ্ঠীর প্রতি, আমরা এখন এনসিপি নিয়ে আলোচনা করছি, অ্যাবসলিউটলি এনসিপির প্রতি, এবং টু সাম এক্সটেন্ট জামাতের প্রতি, সেটা আমাদের অন্যান্য পলিটিক্যাল পার্টি আমরা যারা আছি, বিএনপি সহ অন্যান্য যে ছোট দলগুলো আছে, প্রত্যেকের জন্যই এটা অ্যালার্মিং। কারণ আমরা জানি না যে নির্বাচনের মাঠে সত্যিকার অর্থেই প্রশাসন কিভাবে কাজ করবে, সরকারের নির্দেশনা কেমন থাকবে। তবে এই ক্ষেত্রে আমি ইসিকে একটু ধন্যবাদ দিতে চাই। ইসির ভূমিকা এখন পর্যন্ত অত্যন্ত নিউট্রাল, এবং একেবারে প্রাতিষ্ঠানিক আচরণ যেটা হওয়া উচিত ইসির কাছ থেকে আমরা অ্যাজ অফ টুডে তাই পেয়েছি।